এই অধ্যায়টিতে মাত্র 4টি নিয়মের ম্যাথ আছে। সালাম আলাইকুম। গত ক্লাসে আমরা এসএসসি 2025 ব্যাচের শিক্ষার্থীদের জন্য সাধারণ গণিতের সাজেশন প্লাস গাইডলাইন দিয়েছিলাম এবং ওইখানে আমরা বলেছিলাম যে সাজেশনে যেই চ্যাপ্টারগুলো দেওয়া হয়েছে ওই চ্যাপ্টারের সম্পূর্ণ ডিটেলস নিয়ে কিছু ক্লাস তোমাদেরকে দেওয়া হবে। সেই ক্লাসগুলোরই প্রথম ক্লাস দ্বিতীয় অধ্যায় সেট টু ফাংশনের ক্লাস আজকে থেকে শুরু হচ্ছে। এই অধ্যায়টিতে মাত্র 4টি নিয়মের ম্যাথ আছে। এই অধ্যায়ে টোটাল 4টা নিয়মের ম্যাথ আমাদেরকে সলভ করতে হবে। এক নাম্বার হচ্ছে সেটের পিওর অঙ্ক, সেটের কিছু পিওর ম্যাথ আসবে, ওইগুলো আমাদেরকে সেটের সংযোগ বা ইন্টারসেকশন এগুলো দিয়ে সলভ করতে হবে। 2 নাম্বার হচ্ছে পাওয়ার অফ এ নির্ণয় করে দেখাও যে 2 টু দি পাওয়ার এনকে সমর্থন করে, এই ম্যাথটা খুব ইম্পর্ট্যান্ট। এবং 3 নাম্বার টাইপ হচ্ছে আর বা যে কোনো একটা সেটকে, সেটের অন্যটিকে, যে কোনো একটা সেট থাকতে পারে আর বা এস, অন্যটিকে তালিকা পদ্ধতিতে প্রকাশ করো এবং ডোমেন ও রেঞ্জ নির্ণয় করো। এই ম্যাথটা শুধু তালিকা পদ্ধতিতে প্রকাশ আকারেও আসতে পারে অথবা তালিকা পদ্ধতিতে প্রকাশ করে ডোমেন রেঞ্জ উভয়টাই নির্ণয় করতে বলতে পারে। এবং 4 নাম্বার ম্যাথ হচ্ছে ফাংশনের কিছু অঙ্ক। তাহলে এই 4টা নিয়মের ম্যাথ করলেই আমাদের সেট ফাংশন অধ্যায় এসএসসি পরীক্ষার জন্য একেবারে কমপ্লিট হয়ে যাবে। এখন কথা হচ্ছে আমরা কতগুলো ম্যাথ করলে এই 4টা নিয়মের সবগুলো অঙ্কই আমরা পাবো। আমি যেহেতু বলছি যে শুধু বোর্ড প্রশ্ন আমরা সলভ করব, বোর্ড প্রশ্ন এই মুহূর্তে সলভ করলেই এনাফ, আর কিছু করার দরকার নাই। মাত্র 6টা বোর্ড প্রশ্ন সলভ করলেই আমাদের এই 4 নিয়মের সকল ম্যাথ সেট ফাংশনের যাবতীয় নিয়মের অঙ্ক কমপ্লিট হয়ে যাবে। 1 নম্বরটা হচ্ছে ঢাকা বোর্ড 23, কুমিল্লা বোর্ড 23, ঢাকা বোর্ড 22, রাজশাহী বোর্ড 22, কুমিল্লা বোর্ড 22 এবং চট্টগ্রাম বোর্ড 20। এই 6টা ম্যাথ করব আমরা। এই 6টা ম্যাথ করলেই আমাদের অল ক্লিয়ার হয়ে যাবে। এখন চলো আমরা সেটের কিছু বেসিক আলোচনা করে আসি। বাস্তব জগতের যে কোনো বস্তুর সমাবেশ, একত্রীকরণ বা সম্মিলিত রূপকেই সেট বলা হয়। এখন আমরা যদি বলি যে 10ম শ্রেণীর শিক্ষার্থীদের নামের সেট, তাহলে সেটা এক ধরনের সেট হবে। আবার আমরা যদি বলি যে প্রথম 5টা স্বাভাবিক সংখ্যার সেট, তাহলে সে সেটটা হবে কিছুটা এই যে 2 নাম্বার সেটের মতো। প্রথম 5টা স্বাভাবিক সংখ্যা অর্থাৎ 1 2 3 4 5, এটা হচ্ছে প্রথম 5টা স্বাভাবিক সংখ্যার সেট। এখন সেটকে আমরা কিভাবে প্রকাশ করি এটা সবাই জানো, সেটকে আমরা সেকেন্ড ব্র্যাকেট দ্বারা প্রকাশ করি। এখন এই জায়গায় দেখো আমি কয়েকটা সেট লিখছি এবং এই সেটগুলো দ্বারাই আমরা সেটের যত মৌলিক ধারণা আছে ওইগুলো কমপ্লিট করব ইনশাল্লাহ। এক নজরে সেট ফাংশন সম্পূর্ণ অধ্যায়ের আমরা যে বেসিক বিষয়গুলো আমাদের দরকার আমরা সকল বিষয় একসাথে এখানে তুলে রাখছি এবং এইখান থেকে এই মৌলিক বিষয়গুলো যদি আমরা একবার এক নজরে দেখে নেই তাহলে আমাদের অঙ্কগুলো করতে অনেকটা সহজ হয়ে যাবে। এবং যারা একেবারেই সেট ফাংশন বোঝো না বা বহুবার করেছো কিন্তু তবুও ভুল যায়, বুঝতে পারো না, প্যাচ লেগে যায় যে কোনটা সংযোগ সেটের ক্ষেত্রে কি করতে হয়, ছাদ সেটের ক্ষেত্রে কি করতে হয়, সেটের পূরকের ক্ষেত্রে কি করতে হয়, বাদ সেট কিভাবে করতে হয়, এগুলো প্যাচ লাগাই দাও বা ভুলে যাও, তারাও এক নজরে যদি এখান থেকে দেখে নাও তাহলে খুবই সহজে মনে রাখতে পারবা। প্রথমে দেখো ফাঁকা সেট। এই ফাঁকা সেট বলতে কি বোঝাচ্ছি দেখো, ফাঁকা সেট মানে হচ্ছে মনে করো কোনো একটা সেট তার কোনো উপাদান নাই, ঠিক আছে, কোনো একটা সেট তার কোনো উপাদান নাই, কোনো উপাদানই নাই, তখন এটাকে আমরা কিভাবে লিখব? তখন আমরা এটাকে শুধু সেকেন্ড ব্র্যাকেট দিয়ে লিখতে পারি অথবা আমরা এইভাবেও লিখতে পারি যে একটা গোল চিহ্ন দিয়ে কেটে দিতে পারি যে এখানে কোনো এলিমেন্ট নাই, কোনো উপাদান নাই, এটাকেই ফাঁকা সেট বলে। তারপরে কি? তারপরে হচ্ছে উপসেট। উপসেটের চিহ্নটা একটু খেয়াল করবা কারণ পরবর্তীতে আমাদের আছে কি প্রকৃত উপসেট, যার কিনা একটা উপাদান কম থাকবে। আচ্ছা, উপসেট এবং প্রকৃত উপসেট এই দুইটাতে অনেকেরই সমস্যা হয় এবং এই সমস্যা হওয়াটাই স্বাভাবিক। তবে মনে রাখার একটা সহজ টেকনিক হচ্ছে উপসেটের ক্ষেত্রে সমান হইতে পারে। দেখো আমরা নিচে যখন কোনো কিছুর সমান চিহ্ন লিখতে আমাদের কি 2টা দাগ দিতে হয় না? তাহলে দেখো উপসেটের যে চিহ্ন আছে ওইটার নিচে একটা দাগ আছে এবং প্রকৃত উপসেটের নিচে কোনো দাগ নাই চিহ্নটার নিচে। তার মানে আমরা যেহেতু সমান চিহ্ন লিখলে এই দাগ দিতে হয়, আর এখানেও দেখো একটা সমান চিহ্নের মতো দাগের মতো আছে, তার মানে আমরা এটা দিয়ে মনে রাখতে পারি যে উপসেট হচ্ছে নিচের দাগ সহ যে চিহ্নটা আছে সেটা হচ্ছে উপসেটের, আর দাগ ছাড়া যে চিহ্নটা সেটা হচ্ছে প্রকৃত উপসেটের। তার মানে দেখো এখান থেকে আমরা বুঝতে পারি উপসেট যেটা শুধু উপসেট যেটা, সেটাতে সমান থাকলেও কোনো সমস্যা নাই। 2টা সেটের উপাদান সংখ্যা যদি সমান থাকে তাহলেও সেটা উপসেট হবে, কিন্তু প্রকৃত উপসেট হবে না।
প্রকৃত উপসেট হইতে কি করতে হবে, সমান হওয়া যাবে না, একটা উপাদান কম থাকতে হবে অবশ্যই। ধরো আমরা যদি এই জায়গায় খেয়াল করি যে এ এবং বি এই যে দুইটা সেট, এর সেটগুলোতে এর উপাদানগুলোতে লক্ষ্য করো 1 2 3 4 5, বি এর উপাদানগুলো দেখো 3 4 আছে। তার মানে দেখো এ বি এর ভিতরে যে উপাদানগুলো 3 এবং 4, এর ভিতরেও কিন্তু এই উপাদান দুইটা আছে, ঠিক আছে। তার মানে এ বি এর উপসেট হইল। এখন প্রকৃত উপসেট কিনা সেটা কিভাবে বুঝবো? অবশ্যই একটা উপাদান কম থাকবে, যেমন বি এর উপাদান আছে বি এর উপাদান আছে 2টা, 3 এবং 4, এর উপাদান আছে 5টা এবং 3 4 সহ 5টা। তার মানে এর উপাদান শুধু একটা না 3টা বেশি আছে বি এর থেকে। তাহলে আমরা লিখতে পারবো যে বি প্রকৃত উপসেট অফ এ, ঠিক আছে। এবং এটাকে কিন্তু বি উপসেট অফ এ এটাও লেখা যাবে, অর্থাৎ সকল উপসেটই প্রকৃত উপসেট হবে না, কিন্তু সকল প্রকৃত উপসেটই কি অবশ্যই শুধু উপসেট হইতে পারে। যেমন এখন আমরা যদি আরেকটা সেট নেই যে ই সেট সমান 1 এবং 2, এবং আরেকটা হচ্ছে এফ সেট সমান হচ্ছে 2 এবং 1। আরেকটা বিষয় আমরা কিন্তু জানি যে সেটের ক্ষেত্রে উপাদান সংখ্যা আগে পরে হইলে বা অবস্থান আগে পরে হইলে কোনো সমস্যা নাই, উপাদান আছে কিনা এটা হচ্ছে মেন বিষয়। তাহলে দেখো ই এর ভিতরে 1 এবং 2 দুইটি উপাদান আছে এবং সেম উপাদান এফ এর ভিতরে আছে, তবে আগে পরে আছে, তাতে কোনো সমস্যা নাই, কিন্তু আছে। তার মানে ই এর উপাদান সংখ্যা এবং এফ এর উপাদান সংখ্যা একই। যদি এরকম হয় তাহলে কিন্তু এটা শুধু উপসেট অফ এফ হবে, প্রকৃত উপসেট হবে না। কেন হবে না? কারণ প্রকৃত উপসেটের শর্ত কি, একটা উপাদান কম থাকবে। যেহেতু একটা উপাদান কম নাই, দুইটাতে সমান সমান উপাদান আছে, তার মানে ই এবং এফ শুধু একে অপরের উপসেট হবে, প্রকৃত উপসেট হবে না। এখন আমরা সেটের বাদ বা সেটের অন্তর সম্পর্কে জানব। সেটের বাদ বা অন্তরকে আমরা এই দুইভাবে প্রকাশ করতে পারি, এরকম দাগ দিয়ে প্রকাশ করতে পারি অথবা মাইনাস দিয়ে প্রকাশ করতে পারি। এটার ক্ষেত্রে আমাদেরকে মাথায় রাখতে হবে এটা নর্মাল বিয়োগের মতো না। এক্ষেত্রে প্রথম যে সেটটা থাকবে, এই প্রথম সেটের উপাদান থেকে দ্বিতীয় সেটের উপাদানগুলি বাদ যাবে, দ্বিতীয়টার উপাদানগুলি বাদ যাবে। এই জায়গায় দেখো লেখা আছে ব্র্যাকেটের ভিতরে যে প্রথমটা থেকে দ্বিতীয়টার উপাদান বাদ। এই বিষয়টা এখন একটু আমরা বুঝবো। দেখো আমরা যদি এ সেট আর বি সেটের দিকে লক্ষ্য করি, এ সেটে উপাদান আছে 1 2 3 4 5 এবং বি সেটে উপাদান আছে আছে 3 4। এখন আমি যদি বলি যে এ বাদ বি এই সেটটা বের করার জন্য, এ বাদ বি সেট বের করার জন্য, তাহলে কিন্তু কি হবে, আমি যেটা বলছি যে এ সেটের সকল উপাদান থেকে দেখতে হবে আমার বি সেটের কোন কোন উপাদান মিলে। প্রথমটার থেকে দ্বিতীয়টার উপাদান বাদ যাবে। প্রথমটার উপাদানের ভিতরে দেখো আমার 3 মিল আছে এবং 4 মিল আছে, তাই না? তার মানে আমার এ সেটের উপাদানগুলি থেকে 3 এবং 4 বাদ যাবে, শুধু পড়ে থাকবে 1 2 এবং 5। তখন এটার আনসার হবে 1 2 এবং 5। এখন যদি আমাকে বলতো যে এ বাদ সি বের করো, অর্থাৎ এ থেকে সি বিয়োগ করো, তাহলে খেয়াল করে দেখবা যে এর উপাদানগুলোর ভিতরে সির উপাদানগুলো একটাও নাই। যেমন 6 7 আছে এই জায়গায়, আর এই জায়গায় 5 পর্যন্ত আছে। তার মানে একটা উপাদানও এ এবং সি এর ভিতরে মিলে না। তাহলে আমরা কি করব, এক্ষেত্রে উপাদান হবে শুধু এ সেটের মধ্যে যে উপাদানগুলো আছে ওইগুলা। তাহলে আমাদের আনসার হবে 1 থেকে একদম 5 পর্যন্ত, অর্থাৎ এ সেট পুরাটা। এটাই হবে আমাদের আনসার। যদি এরকম হইতো যে সি সেটে 6 7 এবং আরেকটা উপাদান বেশি আছে, তাহলেও কিন্তু আমাদের কোনো সি সেটের উপাদানগুলো আসবে না। ধরো এরকম আছে যে এ সেটে আমাদের আছে 1 2 3 এবং আরেকটা সেট বি, সেটাতে আমাদের আছে 3 4, ঠিক আছে? তাহলে খেয়াল করবা যে এখন যদি আমাদেরকে এ বাদ বি বের করতে বলে, তাহলে দেখো বি এর মধ্যে যে 3 আছে, আমাদের এর মধ্যেও 3 আছে, কিন্তু বি এর মধ্যে একটা উপাদান কিন্তু বেশি, সেটা হচ্ছে 4। এখন অনেকে কি করবে, এ বাদ বি এর ক্ষেত্রে যেগুলো মিলছে ওইটাতে বাদ দিয়ে যা পড়ে রয়েছে সব লিখে দেবে। কিন্তু মনে রাখতে হবে শুধু প্রথমটার ভিতরে যে উপাদানগুলো পড়ে থাকবে সেটাই হবে আনসার। দ্বিতীয়টার ভিতরে এক্সট্রা উপাদান পড়ে থাকলেও সেটাকে আনা যাবে না। অর্থাৎ আমাদের এই ক্ষেত্রে আমাদের আনসার হবে 1 2, 4 আসবে না। আশা করি বুঝতে পারছো। এখন আমরা আরেকটা বিষয় খেয়াল করব। দেখো ইউকে এক্ষেত্রে আমাদেরকে একটা ভেজাল লাগে। ভেজালটা হচ্ছে ইউর মধ্যে আর এই যে আর একটা চিহ্ন আছে ইউর মতোই, এটা হচ্ছে সংযোগ বা
ইউনিয়ন চিহ্ন, এটার মধ্যে ভেজাল লাগালে চলবে না। এটা হচ্ছে ইউ, ইউ হচ্ছে সার্বজনীন বা ইউনিভার্সাল বা সার্বিক সেট। আর এটা হচ্ছে সংযোগ বা ইউনিয়ন, এটা আমরা পরবর্তীতে জানবো। আমরা এখন সার্বিক সেটটা কী সেটা জানি। সার্বিক সেট হচ্ছে, দেখো নামের মধ্যে আছে সার্বিক বা সার্বজনীন সেট, অর্থাৎ যদি কোনো অঙ্কের উদ্দীপকে দেখো ইউ আছে এবং ইউ ছাড়াও বাকি অনেকগুলো সেট দেওয়া আছে, তার মানে ওই সেটগুলো অবশ্যই ইউর অন্তর্ভুক্তই হবে, অর্থাৎ ইউ সেটের ভিতরেই থাকবে। যেমন দেখো এই জায়গায় ইউর ভিতরে 1 থেকে 6 পর্যন্ত সকল স্বাভাবিক সংখ্যা আছে, এর ভিতরে 1 থেকে 5 পর্যন্ত আছে, বি এর ভিতরে 3, 4 আছে, তার মানে এই বি পর্যন্ত, হ্যাঁ বি পর্যন্ত সবগুলি সেট ইউর অন্তর্ভুক্ত। আচ্ছা, এই কারণে ইউকেই বলা হয় সার্বিক সেট। এখন আমরা দেখি পূরক সেট বা কমপ্লিমেন্ট সেট কি। পূরক সেট বা কমপ্লিমেন্ট সেট হচ্ছে এর উপরে দেখো, পূরক সেট বা কমপ্লিমেন্ট সেটকে আমরা এই দুইভাবে প্রকাশ করি। এর উপরে পাওয়ারের মতো সি থাকবে অথবা প্রাইম থাকবে, হ্যাঁ এই দুই চিহ্ন থেকে দেখলেই বুঝবা যে পূরক বা কমপ্লিমেন্ট সেট বের করতে বলছে। এবং এটা কি বোঝায়, এই সি বা প্রাইম দ্বারা কি বোঝাচ্ছে, ওই যে সার্বিক সেট সম্পর্কে জানলাম, ওই সার্বিক সেট থেকে বা ইউ থেকে আমাদের যেই সেটের উপরেই প্রাইম থাকবে বা সি থাকবে ওই সেটটা বাদ যাবে, এটাই হচ্ছে আমাদের পূরক সেট। আচ্ছা, এই বাদ সম্পর্কেও আমরা জেনে আসছি এখান থেকে, আশা করি সমস্যা হবে না। এখন দেখো ইউনিয়ন বা সংযোগ কি, কমন আনকমন সব আসবে। যদি দুইটা সেটের মধ্যে এই চিহ্নটা দেখো, তার মানে দুইটা সেটের মধ্যে কমন যেই মানগুলি আছে, দুইটা সেটের মধ্যে যে মানগুলো উপস্থিত আছে ওই মানগুলো একবার করে আসবে, এবং আনকমন যে মানগুলো পড়ে থাকবে ওইগুলো আসবে। আর ঠিক তার বিপরীত হচ্ছে ইন্টারসেকশন বা ছ্যাদ সেট, উল্টা ইউ দ্বারা প্রকাশ করা হয়, শুধু কমনগুলি আসবে, আনকমনগুলো আসবে না। এগুলো যখন আমরা ম্যাথ সলভ করব তখন আরও ক্লিয়ার হবে। আর আশা করি যারা পরীক্ষার্থী তাদের এই বিষয়গুলো জানাই আছে, তোমরা জাস্ট এক নজর দেখে নাও। আর যারা একেবারেই জানো না তাদের জন্য আমার এই বিস্তারিত ক্লাসটা। নিশ্ছেদ সেট কি? নিশ্ছেদ সেট বা ডিসজয়েন্ট সেট হচ্ছে যদি দুইটা সেটের ইন্টারসেকশন বা ছেদ সেট ফাঁকা হয়, অর্থাৎ দুইটা সেটের মধ্যে যখন কোনো কিছুই কমন না থাকে, কমন পাওয়া না যায়, তখন আমরা ওইটাকে নিশ্ছেদ সেট বলব। এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ আরেকটা হচ্ছে পাওয়ার অফ বা পি অফ এ, এটাকে বলা হয় পাওয়ার অফ এ। এটা দিয়ে কি বোঝায়? এটা দিয়ে সেটের শক্তি বা শক্তি সেট বোঝায়। এটা আসলে কি? এটা হচ্ছে কতভাবে সাজানো বা বিন্যস্ত করা যায়, একটা সেটের উপাদানগুলোকে কতভাবে সাজানো বা বিন্যস্ত করা যায়, সেটাই হচ্ছে ওই সেটের শক্তি সেট। এবং কতভাবে সাজানো যায় এটা আমরা একটা সূত্রের মাধ্যমে সহজে বের করতে পারি। সূত্রটা হচ্ছে 2 টু দি পাওয়ার n। এখানে n কি? n হচ্ছে ওই একটা সেটের উপাদান সংখ্যা। n কি? n হচ্ছে সেটের উপাদান সংখ্যা। যেমন এখানে যদি a সেট ধরো, তাহলে এই সেটের ভিতরে উপাদান সংখ্যা আছে কয়টা? 1টা 2টা 3টা 4টা 5টা উপাদান আছে বা এলিমেন্ট আছে 5টা। তখন আমাদের সূত্রানুসারে 2 টু দি পাওয়ার n, এই সূত্রানুসারে দেখো আমাদের কি আসবে? 2 টু দি পাওয়ার, যেহেতু 5টা আছে 2 টু দি পাওয়ার 5, তখন আমাদের আসবে 32টা। তখন আমাদের আনসার আসবে 32। তার মানে হলো আমরা এই সেটের যে উপাদানগুলো আছে, 5টা উপাদানকে মোট 32 উপায়ে সাজাতে পারবো। যদিও আমাদেরকে এত বড় অঙ্ক দিবে না, সর্বোচ্চ আমাদেরকে 2 টু দি পাওয়ার 4 বা 16ভাবে সাজানো যায় এরকম অঙ্ক দিবে। আচ্ছা, এখন দেখো ক্রমজোরের শর্ত। প্রথম পদ সমান প্রথম পদ, দ্বিতীয় পদ সমান দ্বিতীয় পদ। এই বিষয়টা একটু বলি। দেখো যদি a সমান সমান x, y এরকম আমার একটা ক্রমজোর দেওয়া আছে, এবং b সমান সমান দেওয়া আছে আমার 2, 3, তখন আমরা লিখতে পারবো, এখান থেকে দুইটা সমীকরণ বানাতে পারবো যে x এর মান 2, y এর মান 3। অর্থাৎ প্রথম পদের সাথে প্রথম পদ সমান হবে এবং দ্বিতীয় পদের সাথে দ্বিতীয় পদ সমান হবে। অর্থাৎ আমরা লিখতে পারবো x সমান সমান 2 বা y সমান সমান 3, এইভাবে। আরও কিছু গুরুত্বপূর্ণ বিষয় এই অধ্যায়ে আমাদেরকে জানতে হবে যাতে আমাদের অঙ্কগুলো করতে খুবই সহজ হয়। যেমন দেখো, প্রথমেই আমাদেরকে জানতে হবে যে গুণনীয়ক বিষয়গুলো কি। যেসব সংখ্যা দ্বারা কোনো সংখ্যা নিঃশেষে বিভাজ্য হয় ওই সব সংখ্যাই হচ্ছে প্রথম সংখ্যাটির গুণনীয়ক। গুণিতক কি? গুণিতক মানে এক কথায় হচ্ছে নামতা, কোনো কিছুর নামতাই হচ্ছে তার গুণিতক। যেমন বলা হয়, যদি বলে 3-এর গুণিতক, তার মানে 3-এর নামতাই হচ্ছে 3-এর গুণিতক। তার মানে আমরা বুঝতে পারলাম যে গুণিতক আসলে আনলিমিটেড হয়,
3-এর নামটা কিন্তু শেষ হবে না, এটা চলতেই থাকবে। কিন্তু গুণনীয়ক কিন্তু লিমিটেড হয়। তারপরে 3 নাম্বার দেখো মৌলিক সংখ্যা। মৌলিক সংখ্যা কারা? এক এবং ওই সংখ্যা নিজে ছাড়া আর কোনো সংখ্যা দ্বারাই নিঃশেষে বিভাজ্য নয়, এরকম সংখ্যাগুলোই হচ্ছে মৌলিক সংখ্যা। আমাদেরকে শুধু প্রথম কয়েকটা মৌলিক সংখ্যা মনে রাখলেই হয়ে যাবে। যেমন সবচেয়ে ছোট মৌলিক সংখ্যা 2 থেকে শুরু, 2, 3, 5, 7, 11, 13 এগুলি মনে রাখলেই হবে। সহমৌলিক সংখ্যা, সহমৌলিক সংখ্যা খুব রেয়ার, বোর্ডে খুবই কম আসে, তবুও জানা থাকলে ভালো যে সাধারণ উৎপাদক হিসেবে শুধু 1 থাকবে। যেমন আমরা যদি বলি 5 এবং 7, এই দুইটা মৌলিক সংখ্যার কিন্তু সাধারণ উৎপাদক শুধু 1 আছে, আর কোনো সাধারণ উৎপাদক এদের নাই। তাহলে 5 এবং 7 এরা হচ্ছে সহমৌলিক সংখ্যা। আচ্ছা, তারপর 5 নাম্বার দেখো n দ্বারা কি প্রকাশ করা হয়? n দ্বারা আসলে স্বাভাবিক সংখ্যাকে প্রকাশ করা হয়, অর্থাৎ 1 থেকে শুরু আনলিমিটেড চলতে থাকবে, 1 2 3 4 এভাবে চলতে থাকবে। এবং z দ্বারা বলা হয় পূর্ণ সংখ্যা বা আস্ত সংখ্যা। পূর্ণ সংখ্যা কিন্তু প্লাস মাইনাস সবই আসবে শূন্য সহ। তাহলে আমরা একবারে লিখতে পারি যে 0 +-1 +-2 +-3 এভাবে আসতে থাকবে। তাহলে আবার বলি, n দ্বারা আমরা স্বাভাবিক সংখ্যা প্রকাশ করব 1 থেকে শুরু, এবং z দ্বারা পূর্ণ সংখ্যা শুরু করব +-0 সহ +-1 +-2 +-3 এভাবে চলতে থাকবে। এবং জোড় সংখ্যা এবং বিজোড় সংখ্যাও আসতে পারে। জোড় সংখ্যা এবং বিজোড় সংখ্যা আমাদের সকলেরই জানা আছে, এই কারণে ওইগুলো আর এখানে ইনক্লুড করি নাই। এই কতগুলো বেসিক যদি আমাদের জানা থাকে এই অধ্যায়ের, এই কতগুলো বেসিক জানা থাকলেই কিন্তু আমাদের সম্পূর্ণ অধ্যায়টা, এই অধ্যায়ের যতগুলো ম্যাথ আসবে সবই আমরা সলভ করতে পারবো। পরবর্তী ক্লাস থেকে যেহেতু আমরা ম্যাথ সলভ ক্লাস শুরু করছি, অবশ্যই তোমরা আজকের ক্লাসে যে বেসিক আলোচনা করলাম এগুলো অবশ্যই মাথায় রাখতে হবে, তাহলে পরবর্তী সকল ক্লাসগুলি তোমরা খুবই দ্রুত সময়ে সলভ করতে পারবে।